জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জরুরি বৈঠক। পেট্রোল পাম্পগুলোতে আজও তেলের জন্য দীর্ঘ লাইন। 25শে মার্চের ভয়াল কাল রাত আজ। ওই রাতেই ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। কেবল ঢাকাতেই হত্যা করা হয় 10,000 নিরীহ মানুষকে। শিশুদের সহায়ক পরিবেশে বেড়ে উঠতে নিরাপদ প্রযুক্তিতে জোর। ডাক্তার জুবায়দার উন্নত বিশ্বের সহায়তার প্রত্যাশা। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে সরকারের বিশেষ বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গুরুত্বপূর্ণ এই সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। যুদ্ধের প্রভাব মোকাবেলায় পরবর্তী করণীয় নির্ধারণ নিয়ে এই সময় আলোচনা করেন তারা। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবেলায় এরই মধ্যে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে বিকেল 4টায় মন্ত্রিপরিষদের সভাকক্ষে জরুরি বৈঠক হচ্ছে। কাল স্বাধীনতা ও জাতীয় দিবস পড়ায় প্রধানমন্ত্রীর বৈঠকে গিয়ে আজ আনা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে প্রধানমন্ত্রী 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুল নাসির খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। জ্বালানি তেল নিয়ে ভোগান্তি বেড়েই চলেছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন অনেক মোটরসাইকেল আর প্রাইভেট কারের চালক। তারা বলছেন তেল না পেয়ে আয় রোজগার বন্ধের পথে। সকাল থেকে তেলের আশায় পাম্পের সামনে দীর্ঘ লাইন দিচ্ছে মানুষ। নির্দিষ্ট সময়ে তেল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা এসব মানুষ। এদিকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত তেলের আশ্বাস দেয়া হলেও পাম্পগুলোতে গিয়ে তেল না পাওয়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারকে শক্ত অবস্থান নিতে বলছেন ভুক্তভোগীরা। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত তেল রয়েছে, সেই সঙ্গে প্রয়োজন অনুসারে সবাইকে সরবরাহ করা হচ্ছে। আজ ভয়াল 25শে মার্চ, বাঙালির ইতিহাসের কাল রাত। ভয়াল সেই রাতে ঘটেছিল বিশ্ব ইতিহাসের নৃশংসতম গণহত্যা। কেবল ঢাকাতেই ওই রাতে হত্যা করা হয় 10,000 নিরীহ মানুষকে। ভয়াল রাতের আরো খবর জানাচ্ছেন সৈকত সাদিক। 25 মার্চ ভয়াল কাল রাত। 71-এর সেই সন্ধ্যা থেকেই ঘুমন্ত ও নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞে মেতে ওঠে পাকিস্তানি হানাদার বাহিনী। সকাল থেকেই পরিস্থিতি ছিল থমথমে। সেদিন জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খান গোপন বৈঠক করে এই অঞ্চলের মানুষের উপর সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় ইয়াহিয়া ঢাকা ত্যাগ করে। মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা সাজোয়া ট্যাঙ্ক দিয়ে অপারেশন সার্চলাইট নামে ঘুমন্ত নিরস্ত্র বাঙালিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা আর রাজারবাগে অতর্কিত হামলা চালিয়ে ছাত্র শিক্ষক, বাঙালি পুলিশ ও সামরিক সদস্যদের হত্যা করে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় চলে গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকবাল হলের পাশ থেকে আওয়াজ আসতেছে, টের পাওয়া যাচ্ছে ওখানে গুলি হচ্ছে। গুলিগুলো আমরা শুনছি। ধানমন্ডি 2 নম্বর রোড পর্যন্ত গেলাম, দেখলাম মোয়াজ্জমকে, তারা লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জমকে গাড়ির পিছে বাইন্দে জিপের পিছে, সেই রক্ত দাগ এখনো পড়ে আছে। আমরা দাঁড়ানো ইত্তেফাকের সামনে হাজার হাজার লোক। 10টার দিকে, 9:30 10টার দিকে একটা আগুনের ইয়ে উঠলো আকাশে, ফ্লেয়ার, সিগন্যাল গান ফায়ার করলো। হ্যাঁ, সবুজ একটা ইয়ে আকাশের দিকে উঠলো। আর একটা লাইট উঠলো, সেটা হলো গিয়ে রাজারবাগ পুলিশ লাইন। 25 মার্চ কাল রাতে হত্যাযজ্ঞের তীব্রতা বাড়লেও মূলত তার আগে থেকে বাঙালিদের উপর চলছিল পাকিস্তানি বর্বরতা। 25 তারিখ হত্যার পর যে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল তারা, তারপরে ওটা শুনে না আমরা একটা বিরাট রকম একটা চেঞ্জ আমাদের মধ্যে আসলো। সারা দেশের মানুষকে একটা ঘোষণার মাধ্যমে যে সাধারণ মানুষ থেকে যোদ্ধায় পরিণত করা যায়, একটা ঘোষণাই কিন্তু আমাদেরকে করে দিল। তখন আমাদের অল্প বয়স, কম বয়স, যুদ্ধে যাওয়ার
আমাদের শ্রেষ্ঠ সময়, আমরা ডিসিশন নিয়ে নিলাম। 25 মার্চ কাল রাতে কেবল ঢাকাতেই হত্যা করা হয় আনুমানিক 10,000 নিরীহ মানুষকে। তবে স্বাধীনতার 54 বছর পার হলেও অপারেশন সার্চলাইটে কতজন শহীদ হয়েছিলেন তার সঠিক পরিসংখ্যান নেই কারো কাছে। ওই সময় যারাই জয়েন করছে তারা কিন্তু নির্দ্বিধায় স্বার্থহীন দেশপ্রেমের জন্য, দেশের জন্য যুদ্ধ করছে। আমরা এখান থেকে চলে যাওয়ার আগে এটাকে এটা বন্ধ করবই, যাতে আমাদেরকে আর নিয়ে আর কেনা বেচা না হয়। হাসিনা অনেক বেচছে, 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা, 7.5 টাকা হিসাবে বিক্রি করছে। 25শে মার্চের সেই রাতের স্বীকৃতি মিলেনি জাতিসংঘ সহ কোনো আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দায়িত্বশীল ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাউসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। শিশুদের সহায়ক পরিবেশে বেড়ে ওঠা নিশ্চিত করতে তাদের জন্য প্রযুক্তি নিরাপদ করার তাগিদ দেন ডাক্তার জুবাইদা রহমান। My dedication to advancing education, youth development, and community well-being. We believe that responsible use of artificial intelligence can transform education, especially in countries like Bangladesh, where access to trained teachers and resources remain uneven. Our government is equipping both teachers and students with the tools they need to thrive in a digital age. অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের 18তম অ্যাটর্নি জেনারেল হলেন তিনি। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী এবং ব্যারিস্টার অ্যাট ল। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং বিএনপি গঠিত আইনি সহায়তা উপকমিটির দলনেতা। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সুপ্রিম কোর্ট বারের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2010 সালে তাকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন প্রধান বিচারপতির আপত্তির কারণে তা বাস্তবায়িত হয়নি। তিনি পেশাগত জীবনে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক মামলা পরিচালনার জন্য পরিচিত। ঈদ উল ফিতরে টানা 7 দিনের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকামুখী মানুষের চাপ বেড়েছে বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালগুলোতে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ফিরতি মানুষের ভিড়। নির্বিঘ্ন যাত্রা শেষে সময় মতো ঢাকায় পৌঁছতে পেরেছেন বলে জানিয়েছেন বেশিরভাগ যাত্রী। তবে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তুর্না নিশিতা ট্রেনটি ভোরে কমলাপুর পৌঁছানোর কথা থাকলেও এসেছে 2 ঘন্টা দেরিতে। এছাড়া ট্রেনে অতিরিক্ত যাত্রী তোলার অভিযোগও করেছেন অনেকে। এদিকে ছুটি শেষে যারা ফিরছেন তাদের বেশিরভাগই আসছেন কর্মস্থলে যোগ দিতে। সেই সঙ্গে সন্তানদের স্কুল কলেজে ক্লাস শুরুর প্রস্তুতি নিতেও ফিরেছেন অনেকে। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।